কমেন্ট করার জন্য আমি আরেকটা ফোন দিয়ে যাচ্ছি আপনাকে। হ্যাঁ, কমেন্ট তো পড়তে হবে। এটা দেখে বলবো এই যে ওয়েট, সুন্দর কোথায় আছে? কই এই গ্রুপটা পোস্ট তো আসে নাই। হুম, আচ্ছা অ্যাপ্রুভ দিছস? এই যে ওখানেই তো কমেন্ট আসবে, ঠিক না? একজন আছে মনে হয়। সামনে যাবো, শুরু করবো। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে কিভাবে? দাঁড়া, এটা কি পাসওয়ার্ড আছে? হুম, ওকে। ওয়ালাইকুম সালাম, দীপরাজ ঘোষ। বোর্ড ক্লিয়ার আছে কিনা, তারপরে হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে দেখতেছো কিনা তোমরা একটু কমেন্টস করবা। সাউন্ডগুলো ঠিক আছে কিনা। সুমাইয়া ফ্রেন্ড, ওয়ালাইকুম সালাম। গুড, ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম। আমি কি আরেকটু ওয়েট করব? 7 মিনিট পাস হয়ে গেছে। তোমাদের ম্যাথের রুটিন হচ্ছে Friday 10 p.m. and Wednesday 10 p.m. 10 p.m. থেকে স্টার্ট হবে, তোমরা যতক্ষণ পারো। মিনিমাম 10 p.m. থেকে 11:30 p.m. চলবে। ওটা আরেকটু পিছাতো, এটা একটু পিছা।
মাত্র কি 7 জন? আচ্ছা তাহলে আমি শুরু করি। হ্যাঁ, ম্যাট্রিক্স আজকে হচ্ছে তোমাদের 2022 যে এইচএসসি পরীক্ষার রুটিনও হচ্ছে শর্ট করা হয়েছে, মেবি হচ্ছে 2টা চ্যাপ্টার কমানো হয়েছে, 2টাই তো 2টা চ্যাপ্টার কমানো হয়েছে। তো আমি হচ্ছে তোমাদেরকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আচ্ছা 4টা চ্যাপ্টার কমানো হয়েছে, রাইট? 4টা চ্যাপ্টার কমানো হয়েছে। সেই 4টা বাদে হচ্ছে ফার্স্ট পেপারে 6টা চ্যাপ্টার আছে। তো আমি একেবারে তোমাদেরকে কমপ্লিট একটা রিভিশন হচ্ছে লাইভের মাধ্যমে তোমাদেরকে দিব। যদি তোমরা ধৈর্যের সাথে ক্লাসগুলো করো, আমার মনে হয় যে এই যে প্রিপারেশন শুরু হচ্ছে সেটার মাধ্যমে, মানে এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা একদম 100% ফুলফিল একটা ক্লোজড একটা প্রিপারেশন তোমরা হচ্ছে নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারবা। এবং তোমাদের যত ধরনের প্রবলেম আছে সকল প্রবলেম ইনশাল্লাহ হচ্ছে আমি চেষ্টা করব লাইভের মাধ্যমে হচ্ছে বুঝিয়ে দেওয়ার। অবশ্যই তো পরবর্তীতে তোমাদের সলভ ক্লাস থাকবে, প্রতিটা লেকচারের উপর তোমাদের কী কী প্রবলেম হলো সেই প্রবলেমগুলো নিয়ে একটা সলভ ক্লাস দেওয়া হবে। তো আসলে ম্যাট্রিক্স আর নির্ণায়ক হচ্ছে হায়ার ম্যাথে সবচেয়ে ইজি চ্যাপ্টার। ম্যাট্রিক্স আর নির্ণায়ক হচ্ছে হায়ার ম্যাথে সবচেয়ে ইজি চ্যাপ্টার, যদি ইজি চ্যাপ্টার। হ্যাঁ, আর এখানেই হচ্ছে আমরা ঝামেলায় পড়ি বেশি। আমাদের কাছে মনে হয় এটা তো সবচেয়ে ইজি, সো আমরা কিছু হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ আর বিপরীত ম্যাট্রিক্স করে ফেলি। আমাদের কাছে মনে হয় যে আমি তো ম্যাথ পারি। আসলে কিন্তু বিষয়টা এরকম না। ম্যাট্রিক্সেই সবচেয়ে বেশি ক্যালকুলেশন, মানে ম্যানিপুলেশন। তুমি যদি কম্পিউটেশনটা হিসেব করো, ম্যাট্রিক্স এবং নির্ণয়কে সবচেয়ে বেশি ম্যানিপুলেশন অর্থাৎ কম্পিউটেশনের প্রয়োজন পড়ে। সো তুমি যদি খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালোভাবে কমপ্লিট না করো, তোমার পরীক্ষার হলে দেখবা ওই টাইমের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে প্রবলেম হচ্ছে তুমি সলভ করতে পারতেছো না। অর্থাৎ তোমাকে হচ্ছে এগুলা প্রবলেম সলভ করতে তোমাকে এক্সট্রা টাইম হচ্ছে খরচ হবে, যেটার জন্য তুমি পরীক্ষা নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে পারবে না এবং তোমার যে আসল টার্গেট সেই টার্গেট হচ্ছে ফিল আপ হবে না। সো আমি মনে করব আমি যেভাবে হচ্ছে তোমাদেরকে নোটিফিকেশন দিব, যেভাবে হচ্ছে ক্লাসটাকে সাজাবো, তোমরা ঠিক ওই একইভাবে হচ্ছে তোমরা নিজেরাও নিজেদের নোট খাতা সাজাবা এবং হচ্ছে ওই চ্যাপ্টারের উপর কমপ্লিট একটা রিভিশন এবং হচ্ছে একটা কমপ্লিট অ্যাসাইনমেন্টের মতো করে ফেলবা। আমরা তো সবাই অ্যাসাইনমেন্ট করি। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে সবচেয়ে গুরুত্ব দিয়ে হচ্ছে একটা পেপার তৈরি করা। এখন ম্যাট্রিক্সের যদি তুমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো, তাহলে ম্যাট্রিক্সের উপর একেবারে খুঁটিনাটি বিষয় আমি যেই টপিক হচ্ছে শুরু করব, যেটার পরে শুরু করব, ঠিক একইভাবে হচ্ছে তোমরা তোমাদেরও অ্যাসাইনমেন্টটা লিখবা এবং হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট ওয়াইজ তোমরা হচ্ছে প্রিপারেশন নেবা। তো ম্যাট্রিক্স আর নির্ণায়ক হচ্ছে সবচেয়ে ইজি, আমি প্রথমেই বলছি। তো ইজি কিভাবে দেখো, প্রথমেই হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের যে চ্যাপ্টার। আচ্ছা একটু আরেকবার বলে ফেলো যে কথাবার্তাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা। আমি যেহেতু আজকে ফার্স্ট শুরু করতে যাচ্ছি, নিচে লিখবো। হ্যাঁ ভাইয়া একটু নিচে লেখেন আর একটু বড় করে। হ্যাঁ শিওর, বড় করে লিখবো, নিচেই লিখবো। কথাগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেই বিষয়গুলো তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দাও। তো প্রথমেই হচ্ছে দেখো ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে আবিষ্কার, তারপর হচ্ছে প্রকারভেদ, এই বিষয়গুলো হচ্ছে, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের কিছু অপারেশন, এই বিষয়গুলি নিয়ে হচ্ছে আসলে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তোমাদের আসলে স্ট্রাকচারটা এভাবে করা হয়েছে। তো ম্যাট্রিক্স কি সেটাও আমরা জানি, আবিষ্কারটাও অনেকে মনে রাখি, কিন্তু এই যে প্রকারভেদ, সেই প্রকারভেদ আমরা জিনিসটা না পড়েই, ভালোভাবে না বুঝেই আমরা হচ্ছে একেবারে অনুশীলনীর ম্যাথে চলে যাই এবং হচ্ছে এখানেই হচ্ছে আমাদের আসল প্রবলেমটা। এই যে প্রকারভেদ অংশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস অফ দিস ম্যাট্রিক্স চ্যাপ্টার, ঠিক আছে? তো তোমরা এইখানেই হচ্ছে সবচেয়ে বেশি জোর দিবা। এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলো, তারপরে হচ্ছে তোমার অন্যান্য যত ইউনিভার্সিটি আছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং হচ্ছে বুয়েটে এই প্রকারভেদ থেকে একটা না একটা ম্যাথ আসেই।
আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমি প্রায় 4 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে বলি যে ম্যাট্রিক্স থেকে একটা কোয়েশ্চেন আসেই সেই প্রকারভেদ থেকে। আর ম্যাট্রিক্সের কয়টা প্রকার আছে জানো? আমি অনেকগুলো বই হচ্ছে খুঁজাখুঁজি করে আমি মোটামুটিভাবে 26টা প্রকার হচ্ছে পাইছি, অর্থাৎ 26 ধরনের ম্যাট্রিক্স হচ্ছে আমি পাইছি। তো তুমি যদি 26 ধরনের ম্যাট্রিক্স যদি তুমি একদম ডেফিনেশন এবং এক্সাম্পল সহ যদি পড়ে ফেলো, এবং তারপর হচ্ছে অনুশীলনীর ম্যাথ তো সবাই পারে, তো ম্যাট্রিক্সে তোমার যাই আসুক না কেন তুমি একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে আমি ম্যাট্রিক্সে আমি কি বলে ম্যাট্রিক্সে আমার আত্মবিশ্বাস আছে বা কনফিডেন্স বেশি আছে, আমি এখান থেকে একটা কোয়েশ্চেন পারবই। তারপর হচ্ছে কিছু অপারেশন, যেগুলো অপারেশন সবাই পারে, ম্যাট্রিক্সের অপারেশন যে একবার শিখে ফেলে আর কখনো ভুলে না, অর্থাৎ সবচেয়ে সহজ অপারেশন হচ্ছে ম্যাট্রিক্সে যোগ বিয়োগ আর হচ্ছে গুণ, এবং হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যেটাকে বলে। তো এই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের বিষয়গুলো এখানে, অর্থাৎ প্রথমেই আসবো আমরা ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে আবিষ্কার। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস করতে পারবো, ম্যাট্রিক্সের প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নিতে পারি, আসলে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা কি করব। তারপর হচ্ছে প্রকারভেদ, তারপর হচ্ছে কিছু অপারেশন। তো প্রথমেই হচ্ছে আমি যেভাবে হচ্ছে এভাবে সাজাইলাম, এই স্ট্রাকচারে হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে গঠিত, তো সেইভাবে হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসটা হচ্ছে আমি তোমাদেরকে সেভাবে হচ্ছে ক্লাসটা নিব, তো এই সিকোয়েন্স মেনটেন করে। তো ম্যাট্রিক্স হচ্ছে কি জিনিস তোমরা অবশ্যই জানো, ম্যাট্রিক্স কি জিনিস অলরেডি অনেকেই 1-2 বার হয়তো রিভিশন দিয়ে দিছো। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো গাণিতিক বাক্য, কতগুলো সংখ্যা বা কতগুলো প্রতীকের সমাবেশ বা বিন্যস্তকরণ, যেটাকে হচ্ছে আয়তাকারে বিন্যাস করা হবে। তাহলে কি কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার বিন্যাস। কাদের আয়তাকার বিন্যাস? গাণিতিক বাক্য হতে পারে, অর্থাৎ গাণিতিক বাক্য বলতে গাণিতিক এক্সপ্রেশন যেগুলো বলে, ধরো x² + 2x, সেটা একটা গাণিতিক বাক্য। এখানে বাক্য না বললে তুমি এটাকে গাণিতিক হচ্ছে এটাকে কি বলে, গাণিতিক রাশি বলতে পারো, রাইট? বাক্যর জায়গায় রাশি বলতে পারো। কতগুলো সংখ্যা, কতগুলো প্রতীক, তাইলে কতগুলো গাণিতিক রাশি, কতগুলো সংখ্যা অথবা কতগুলো প্রতীকের আয়তাকার বিন্যাসটাই হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, এখন আয়তাকার বিন্যাসটা যে আমরা করব, কিভাবে করব? সারি বরাবর, কলাম বরাবর। তাহলে আমরা সংজ্ঞাটা যদি আরেকটু সুন্দর করে গুছিয়ে বলি, তাহলে সেটা দাঁড়ায় কতগুলো গাণিতিক রাশি, সংখ্যা অথবা কতগুলো প্রতীককে সারি অথবা কলাম বরাবর সাজিয়ে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস গঠন করা হয় তাকেই ম্যাট্রিক্স বলে। আমি আবারও বলতেছি, কতগুলো গাণিতিক রাশি, সংখ্যা বা কতগুলো প্রতীককে আয়তাকার বা বর্গাকারের বিন্যস্ত করে আমরা যে স্ট্রাকচার পাই সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তোমরা আরেকটু বলে দাও তো যে কথাবার্তাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আরেকটু বলে দাও কমেন্টস করে। তো আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে আমাদের গেল। তারপর হচ্ছে দেখো প্রয়োগ ক্ষেত্র। ম্যাট্রিক্স আমরা কি কি কাজে ব্যবহার করব? ম্যাট্রিক্স হচ্ছে স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি মুখে মুখে বলে ফেলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে তোমার ডাটা ম্যানিপুলেশন, তারপর হচ্ছে এই বিষয়গুলো তোমরা যখন অনার্সে উঠবা তখন এইগুলোর সাথে তুমি হচ্ছে খুব বেশি পরিচিত হবা, এটার প্রয়োগ ক্ষেত্র। ধরো আমরা নর্মালি হচ্ছে দুইটা, আচ্ছা আমি আরেকটা তোমাদের সবচেয়ে পরিচিত ক্ষেত্র বলি, সেটা হচ্ছে কতগুলা গাণিতিক রাশিকে অর্থাৎ কতগুলো ইকুয়েশনকে সমাধান করা। আমরা নর্মালি হাতে কলমে হচ্ছে দুইটি ইকুয়েশনকে হচ্ছে সমাধান করতে পারি, অর্থাৎ দুইটি সরল রেখাকে সমাধান করে আমরা হচ্ছে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি, অর্থাৎ তাদের ছেদবিন্দু বের করি, অর্থাৎ সমাধান করি। তো তোমাকে যদি বলা হয়
তুমি 10টি সরলরেখাকে কি করো, 10টি সরলরেখার ছেদবিন্দু বের করো, অর্থাৎ 10টি সরলরেখাকে সমাধান করো। অর্থাৎ 10টি সরলরেখা তারা প্রত্যেকে ঠিক কোন বিন্দু দিয়ে পাস হয় একই সাথে সেই বিন্দুটা তোমরা বের করো। তো তুমি অবশ্যই 2টা সরলরেখা পারবা, কিন্তু 10টা সরলরেখা তোমাদের জন্য হাতে কলমে করা কঠিন হবে। তুমি যদি এই 10টা সরলরেখাকে যদি সমাধান করতে চাও, অর্থাৎ 10টা সরলরেখা যদি ছেদবিন্দু বের করতে চাও, তাহলে তুমি অবশ্যই তুমি ম্যাট্রিক্সের ব্যবহার করলে খুব সহজে বের করতে পারবা। এমনি হয়তো হাতে কলমে বের করতে পারবা, কিন্তু অনেক বেশি, হয়তো 1 রাত লেগে যাবে তোমার এই 10টা সরলরেখা থেকে ছেদবিন্দু বের করা। কিন্তু তুমি যদি ম্যাট্রিক্সকে ইউজ করো সর্বোচ্চ 5 মিনিট লাগবে। সেটা হচ্ছে আমরা অনার্স ফার্স্ট ইয়ারই পড়ে থাকি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট যারা। তো বুঝতেই পারছো, অর্থাৎ কতগুলো রাশিমালাকে সমাধান করতে হচ্ছে এই ম্যাট্রিক্স লাগবে। তারপর হচ্ছে এই যে এত ইম্পর্টেন্ট একটা বিষয়, ও আরেকটা বিষয় বলি, ম্যাট্রিক্সের সাথে আমরা আমাদের সবার লাইফের, স্টুডেন্ট লাইফের একদম প্রথম ক্লাসের বিষয়টাই মনে হয় জড়িত। সেটা কি বলতে পারবা কেউ? কমেন্টস করে বলতে পারবা? মানে ম্যাট্রিক্সের এটা হচ্ছে ক্লে নামক একজন ব্রিটিশ গণিতবিদ হচ্ছে এই ম্যাট্রিক্সটা আবিষ্কার করে, ঠিক আছে? আর প্রথম ধারণা দেন হচ্ছে সিলভেস্টার নামক একজন গণিতবিদ। এরপরে আসি আমরা হচ্ছে, যেটা বলতেছিলাম যে সবার লাইফের প্রথম ক্লাসটাই হচ্ছে জড়িত। আমরা অবশ্যই যেদিন হচ্ছে স্কুলে ভর্তি হই, স্কুলে যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা রুটিন দেওয়া হয়, যেখানে এদিকে থাকে হচ্ছে বার, এদিকে হচ্ছে পিরিয়ড সংখ্যা, হ্যাঁ, প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড, এভাবে থাকে। রবিবার, শনিবার, রবিবার এরকম থাকে। শনিবারে এটা থেকে এটা ক্লাস, রবিবারে এটা থেকে এটা ক্লাস, তারপরে এটা রবি, সোম, মঙ্গল, এভাবে। তো আমি যদি এই যে ক্লাস রুটিনের এই বিষয়গুলো বাদ দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু একটা ম্যাট্রিক্সের কাঠামোর মধ্যে পড়ে। সেটাই আমি বলতেছিলাম যে আমাদের সবার স্টুডেন্ট লাইফের একেবারে ফার্স্ট ডে যেই ঘটনাটা ঘটে, অর্থাৎ আমরা একটা ক্লাস রুটিন পাই, সেই ক্লাস রুটিনটাই আসলে একটা ম্যাট্রিক্স। যদি তুমি এখানে এই যে সারি এবং কলাম বরাবর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি বাদ দেওয়া, অর্থাৎ পিরিয়ড এবং যদি বার, এই দুইটা বিষয় বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে মাঝখানের যে তোমার স্ট্রাকচারটা, সেটা একটা ম্যাট্রিক্সের মধ্যে পড়ে। তো তারপরে হচ্ছে আমরা আসি সারি এবং কলাম। আমরা অনেকেই বুঝি না। সারি হচ্ছে ভূমির সমান্তরাল। আমি এখানে যে ফ্লোরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ তাহলে এই ভূমির সমান্তরালে আমি যদি রেখাটা নিই, তাহলে এটা হচ্ছে সারি বা এই যে এটা হচ্ছে, তাহলে এই রেখাগুলো দেখো তো ভূমির সমান্তরালে আছে, অর্থাৎ আমি যেই ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি সেই ফ্লোরটার সাথে এই রেখাটা হচ্ছে প্যারালালে আছে। সো এইভাবে যেই লাইনগুলো থাকবে সেগুলোকে বলা হবে সারি। আর আমি যেই ভূমির উপর দাঁড়িয়ে আছি সেটার সাথে লম্ব বরাবর যেটা থাকবে সেগুলোকে বলা হবে কি? কলাম। এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো সারিগুলোকে নামকরণ করা হয়, এটা R1 নামে, R2, R3 এইভাবে এখান থেকে শুরু হয়। কলামগুলোকে C1, C2, C3 এইভাবে। আর এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি। তাহলে এটার নাম হচ্ছে 1-1তম ভুক্তি, এটার নাম হচ্ছে 1-2তম ভুক্তি, এটার নাম 1-3তম ভুক্তি। অর্থাৎ এভাবে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি নামকরণ করা হয় বা চিহ্নিত করা হয়ে থাকে। আমরা আশা করি এগুলো জানি, এগুলো একদম বেসিক কথাবার্তা। তারপরে হচ্ছে আমি ম্যাট্রিক্সের প্রকারবাদে চলে যাব, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমি বলে নিছি। ম্যাট্রিক্সের প্রকারভেদে প্রথমেই যে প্রকারটা সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স।
ও ম্যাট্রিক্সের মাত্রা জানি আমরা, মাত্রা হচ্ছে সারি সংখ্যা, প্রথমে সারি ইন্টু কলাম, এভাবে হচ্ছে মাত্রাটা প্রকাশ করা হয়। প্রথমে সারি, তারপর হচ্ছে কলাম, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার, এভাবে হচ্ছে লেখা হয়। আচ্ছা, প্রথমেই হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। সারি এবং কলাম সমান না হলে, তোমরা যখন নোট করবা অবশ্যই এই যে এটার সংজ্ঞাটা প্রথমে লিখবা, তারপরে একটা এক্সাম্পল দিবা, যেমন এ হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 2 × 3 আয়তাকার ম্যাট্রিক্স, এটি হলো 2 × 3 আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ তোমরা যখন নোট করবা, অর্থাৎ নোট খাতায় আমি বলছি যে 26টা হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ 26টা ম্যাট্রিক্সের ধরন হচ্ছে আছে, সেই 26টা ধরন যদি তুমি শিখে ফেলো, তুমি এমসিকিউ তোমার একদম 100% এমসিকিউ তুমি যে কোনো পরীক্ষায় তুমি হচ্ছে সলভ করতে পারবা। এবং অনেক সময় সৃজনশীল আসে যে এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিনা, তারপরে এটা হচ্ছে স্কিউ ট্রান্সপোজ কিনা, তারপরে হচ্ছে কি বলে সিমেট্রিক কিনা, এগুলো অনেক ধরনের সৃজনশীল আসতে পারে। তো তোমরা অবশ্যই 26টা প্রকার তোমরা শিখে নিবা। আমি অবশ্যই এটা একটু লিখলাম আর কি, যে এভাবে তোমরা নোট করে করে পড়বা। আমি দ্রুত সংজ্ঞা লিখবো না, আমি শুধু বলে বলে যাব এবং হচ্ছে একটা করে এক্সাম্পল দিয়ে, আর আমার কাছে যেটা মনে হয় যেগুলো কঠিন সেগুলো হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা একটু বলো তো যে একজনে বলছো যে বোর্ড ব্লার হয়ে আসতেছে, বোর্ড ক্লিয়ার কিনা বলো তো একটু। ফোকাসিং প্রবলেম, আমার কাছে যে মোবাইলটা আছে সেখানে আসলে খুব ভালোই দেখাইতেছে। আমি এখন আচ্ছা, আমি একটু নাড়াচাড়া কম করব, তাহলে ফোকাসিং প্রবলেমটা হবে না। বড় হয় ছোট হয়, আচ্ছা প্রথমে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে কি, সারি আর কলাম সংখ্যা সমান না হলে সেটাকে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বলবো। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বুঝতেই পারছো এটা আমি আর লিখবো না, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলে সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। 3 নাম্বার হচ্ছে সারি ম্যাট্রিক্স, অর্থাৎ একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকেই হচ্ছে সারি ম্যাট্রিক্স বলা হবে। সেটা কীরকম হবে, একটি মাত্র সারি থাকবে 1 2 3 4, এখানে দেখো সারি কিন্তু একটাই, এই যে এখানে হচ্ছে রো 1 একটাই, কিন্তু কলাম এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, অর্থাৎ 1 2 3 4টা কলাম আছে। তাহলে সারি ম্যাট্রিক্সের হচ্ছে সারি এক থাকবে আর কলাম হচ্ছে মানে যেটা থাকে আর কি। তাহলে সারি ম্যাট্রিক্সের মাত্রা হবে এরকম 1 × n সামথিং, এই যে n টাইপের, এইটার ক্ষেত্রে 1 × 4 হবে। 4 কলাম, তারপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স হচ্ছে একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলা হবে। সেটা হচ্ছে 1 2 3 4। এখানে দেখো তো, এখানে কলাম কিন্তু একটাই, কিন্তু রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো,
অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা চারটা রো আছে, তাহলে এটার মাত্রা হবে 4 × 1। তো আমরা চারটা ডেফিনেশন গেল, আয়তাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তারপরে দেখো 5 নাম্বার সেটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স হচ্ছে, তোমরা অবশ্যই জটিল সংখ্যা হয়তো তোমরা অনেকেই পড়ো নাই, আবার অনেকে পড়ে থাকতে পারো। জটিল সংখ্যা হচ্ছে z = a + ib, এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। a + ib অথবা a - ib, সেই ধরনের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হবে, যেখানে a হচ্ছে একটি বাস্তব সংখ্যা, b হচ্ছে বাস্তব সংখ্যা, i হচ্ছে ইমাজিনারি ইউনিট, যার মান হচ্ছে i = √(-1). এটা আমরা যখন জটিল সংখ্যার চ্যাপ্টার পড়বো তখন এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবো কিভাবে আসে। যেমন z = 3 + 2i, সেটা একটা জটিল সংখ্যা। তাইলে ম্যাট্রিক্সের কোনো একটি উপাদান যদি জটিল সংখ্যা হয়ে যায় তখনই এটা একটা জটিল ম্যাট্রিক্স। অর্থাৎ সব কয়টা ভুক্তিকে জটিল হওয়া লাগবে না, যদি একটি হয়ে যায় তাহলে সেটাকে আমরা জটিল ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে 1 2 3 হলো 4, 2 + i হলো 0 1 1 1। তো এটা এই যে এখানে একটা মাত্র ম্যাট্রিক্স হচ্ছে জটিল ম্যাট্রিক্স, জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যা থাকার কারণে এই টোটাল ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে জটিল ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা জটিল ম্যাট্রিক্স বিষয়টা বুঝতে পারছো। ওকে, তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কর্ণ ম্যাট্রিক্স। তোমরা এইভাবে হচ্ছে একটার পর একটা নোট করে করে পড়বা, ঠিক আছে? আমি হচ্ছে আসলে জাস্ট তোমাদেরকে ধরাইয়া দিচ্ছি যে কীভাবে পড়তে হবে। অর্থাৎ প্রথমেই 26টা, এগুলা যত কষ্ট হোক তোমরা এই ডেফিনেশনগুলো অর্থাৎ সংজ্ঞাসহ উদাহরণ মুখস্থ করে ফেললে তুমি এমসিকিউ এবং সৃজনশীল তুমি সব পারবা, অর্থাৎ ম্যাট্রিক্স রিলেটেড যাই আসে না কেন। কর্ণ ম্যাট্রিক্স, আরেকটা বিষয় আগে প্রথমেই বলে নেই, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো a b c d e f g h i, এই ম্যাট্রিক্সের একটা আয়তক্ষেত্রের দুইটা কর্ণ থাকে। আমরা জানি একটা আয়তক্ষেত্রের হচ্ছে দুইটা কর্ণ থাকে। এটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না। তো একটা আয়তক্ষেত্রের হচ্ছে আমরা জানি দুইটা কর্ণ থাকে, অর্থাৎ দুইটা ডায়াগোনাল থাকে, এই একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল। তো এই দিকেরটাকে বলা হবে প্রাইমারি ডায়াগোনাল, বা এটা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, প্রাইমারি ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। আর এই দিকেরটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণ কর্ণ। তো কর্ণ ম্যাট্রিক্সের আগে তুমি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স পড়ো, যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি হচ্ছে 0, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। 7 কর্ণ ম্যাট্রিক্স, দেখো এই কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে অশূন্য, অথবা যদি আমি অন্যভাবে বলি তাহলে সেটা হবে মুখ্য কর্ণ ব্যতীত অন্য ভুক্তিগুলো যদি শূন্য হয়, এরকম ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে যদি আমরা দেখো, এটা ধরো p 0 0 0 q 0 0 0 r, অর্থাৎ এইখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো হচ্ছে অশূন্য থাকবে। গৌণ কর্ণ হলে সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে না, সেটা অন্য কোনো ম্যাট্রিক্স, সাধারণ ম্যাট্রিক্সের মধ্যে পড়বে। কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা প্রাইমারি কর্ণের ভুক্তিগুলোকে অশূন্য রেখে বাকিগুলো শূন্য দিয়ে আমরা যে ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তারপরে দেখো 8 হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স।
স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো সমান, প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো সমান। আচ্ছা, আমি হচ্ছে দেখতেছি তোমাদের এটাকে ঠিকঠাক করা যায় কিনা। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সকে গেল, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে আমি এখানে লিখি 8 নাম্বার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে, দেখো, যে কর্ণ ম্যাট্রিক্সকে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান, যে কর্ণ ম্যাট্রিক্সের, তার মানে স্কেলার ম্যাট্রিক্স নিজেও একটি কর্ণ ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স নিজেও একটি কর্ণ ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান তাকে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। যেমন এখানে বি যদি একটা ম্যাট্রিক্স নেই, এরকম ধরো পি 0 0 0 পি 0 0 0 পি, অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রাইমারি কর্ণ এবং এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। যেহেতু এই প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো অশূন্য, সো এবং প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো প্রত্যেকটি সেম, সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই সংজ্ঞা অনুসারে সেটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। একইভাবে আমরা হচ্ছে 9 নাম্বার যেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক, যে এই তিনটা সংজ্ঞা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা এবং হচ্ছে এটা, এই তিনটা সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু ম্যাথ আসে, ম্যাথ বলতে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, সেগুলো একটু আমি তোমাদেরকে দেখাবো। অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি, এটাকে কিন্তু ডায়াগোনাল, ইংলিশ নেমটাও মনে রাখবা, এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্সের, এটার সংজ্ঞা দেখো বলতেছে যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান, মুখ্য কর্ণের ভুক্তিগুলো মান 1 1, যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান 1 তাকেই হচ্ছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হচ্ছে। ঠিক আছে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি আমরা লিখি এইভাবে, ধরো সি হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। তো আমি এখানে কিছু টেস্ট দিতে চাই, সেটা হচ্ছে এই তিনটা জিনিসের মধ্যে খুব ভালো কিছু এমসিকিউ হচ্ছে পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিতে চাচ্ছি।
আচ্ছা আমরা দেখো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যার প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো অশূন্য, স্কেলার হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের, তার মানে স্কেলার ম্যাট্রিক্স নিজেও একটি কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স সংজ্ঞায় আছে যে স্কেলার ম্যাট্রিক্স, তার মানে আমরা দেখলাম স্কেলার হতে হলে তাকে কর্ণ হতে হবে, আবার অবেদক হতে হলে তাকে স্কেলার হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অবেদকের ভিতর কি আছে, সরি অবেদক নিজে স্কেলার, আবার স্কেলার নিজে কর্ণ। তাহলে এখানে সাবসেটের মতো করে যদি আমরা লিখি, ধরো এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে অবেদক, এটা হচ্ছে অবেদক ইজ এ সাবসেট অফ স্কেলার, স্কেলার ইজ এ সাবসেট অফ কর্ণ। এর মানে হচ্ছে সকল যত অবেদক ম্যাট্রিক্স তুমি গঠন করো না কেন, অবেদক ম্যাট্রিক্স তো একটাই, একটা মূল স্ট্রাকচার হচ্ছে একটাই, সেই অবেদক ম্যাট্রিক্সটাই হচ্ছে মানে 1 1 থাকবে আর কি, ওটা তো একটাই। তার মানে সকল অবেদক ম্যাট্রিক্সই কি স্কেলার। তাহলে এখান থেকে যদি আমি কিছু টিপস হচ্ছে লিখি, সেই টিপসগুলো কীরকম হবে দেখো। সকল অবেদক ম্যাট্রিক্স স্কেলার। আচ্ছা এটা হচ্ছে আমি তোমাদের খাতায় অবশ্যই সংজ্ঞাগুলো আছে, এখানে হচ্ছে আমি এগুলো মুছে দিচ্ছি। আমরা সাবসেট বলতে কি বুঝি, এ যদি একটা সেট হয় 1 2 3, বি যদি একটা সেট হয় 1 2, তখন আমরা লিখি বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ বি এর প্রতিটি এলিমেন্ট যদি এর মধ্যে থাকে। তো এই যে স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এবং হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, এদের মধ্যে যদি আমি সাবসেট জিনিসটা হচ্ছে প্রকাশ করি, তাহলে সেটা এরকম হবে। এটা সাবসেট দিয়ে কখনো অঙ্ক আসে না, মানে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য, কিছু টিপস হচ্ছে দেখানোর জন্য এইভাবে লিখতেছি স্কেলার। টিপসটা হচ্ছে সহজে মনে থাকবে, সরি এটা হচ্ছে অবেদক, সকল অবেদক স্কেলার, কিন্তু সকল স্কেলার অবেদক নয়। আবার এখানে দেখো তো, সকল অবেদক কর্ণ, ঠিক এভাবে সকল কর্ণ অবেদক নয়। তাহলে আমাদের 4টা সেন্টেন্স হলো, সকল স্কেলার কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। তাহলে এখান থেকে আমি কি কি টিপস পেলাম, টিপস হচ্ছে এই ধরনের কিছু জিনিস এমসিকিউ আসতে পারে, সেজন্য আমি হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। সকল অভেদক ম্যাট্রিক্স, আমি সংক্ষেপে লিখছি এভাবে, ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার অভেদক ম্যাট্রিক্স নয়। 2 নম্বর টিপস হচ্ছে সকল অবেদক কর্ণ ম্যাট্রিক্স, কারণ অবেদক যেহেতু স্কেলার, আবার স্কেলার নিজে কর্ণ, এটা ট্রানজিটিভ রিলেশন। সকল অবেদক স্কেলার, আবার সকল স্কেলার তো আবার কর্ণ, কারণ স্কেলারকে সংজ্ঞায়িত করার জন্যই করার সময় বলা হয়েছে যে সকল কর্ণ ম্যাট্রিক্সের কি প্রাইমারি কর্ণের ভুক্তিগুলো সমান, তারা হচ্ছে স্কেলার। তাহলে সকল অবেদক হচ্ছে স্কেলার, আবার সকল স্কেলার কর্ণ, তার মানে সকল অবেদকও কর্ণ। তো এইখান থেকে আমি এই সেন্টেন্সটাও লিখতে পারি এটার মতো করে, সকল অবেদক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স নয়। একইভাবে আমরা 3 নাম্বার যেটা লিখতে পারি, এরা দুজনের রিলেশন থেকে, সকল স্কেলার ম্যাট্রিক্স
কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। আশা করি তোমরা এই টিপসগুলো বুঝছো। অর্থাৎ এই সেন্টেন্সগুলো দিয়ে হচ্ছে তোমাকে এমসিকিউ গঠন করতে দেয়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট করাবো, কেমন রেসপন্স আসে। চ্যাপ্টার তো কমই, সমস্যা নাই। তোমরা মাত্র 6টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, অবশ্য ইয়েতে বেশি লাগবে, সরল রেখা, তারপর হচ্ছে ক্যালকুলাস, এগুলোতে বেশি লাগবে। আচ্ছা দেখো, তারপর আসি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার, আমি শুধু নামগুলা লিখবো আর একটু বলবো। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে কারা? যাদের হচ্ছে প্রাইমারি কর্ণ ধরো 1 2 3 0 4 5 0 6 7, অর্থাৎ প্রাইমারি কর্ণের উপরে, প্রাইমারি কর্ণ এবং প্রাইমারি কর্ণের উপরের ভুক্তিগুলো হচ্ছে যদি অশূন্য থাকে, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার। একইভাবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে যদি কি থাকে, অশূন্য থাকে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপর হচ্ছে তোমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেটাকে বলা হবে, বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। 11 নাম্বার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সেই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা? ব্যতিক্রমী কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে, তো আমরা তো নির্ণায়ক এখন আশা করি সবাই অলরেডি জানো, কোনো ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে যেহেতু তুমি নির্ণায়কে নিয়ে তারপর মান বের করতে হবে, আর আমরা জানি প্রত্যেকটা নির্ণায়কই হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিজেও একটি বর্গ ম্যাট্রিক্স। তার মানে সকল ব্যতিক্রমী ম্যাট্রিক্সেই কি বর্গ ম্যাট্রিক্স, কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স ব্যতিক্রমী নাই। ব্যতিক্রমী হতে হলে নির্ণায়কের মান শূন্য হতে হবে। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাকে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। যেমন একটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি, এ হচ্ছে কি ধরো 1 2 -1 -2, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে, দেখো তো কি হচ্ছে, নির্ণায়কে নিব আমরা 1 2 -1 -2, তো এটা হচ্ছে -2 -2 অর্থাৎ 0। এটা অর্থাৎ এভাবে গুণ, তারপর বিয়োগ হচ্ছে এগুলার গুণন। আশা করি বুঝছো, এখানে তো -2 -1 তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটার নামটা হচ্ছে সিঙ্গুলার। ইংলিশ টার্মগুলো মাথায় রাখবা, ইংলিশ টার্ম দিয়ে হচ্ছে অনেক সময় এমসিকিউ চলে আসে যে নিচের কোনটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে 12 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে অব্যতিক্রমী। তো বুঝতেই পারছো, ব্যতিক্রমী আর অব্যতিক্রমী একই জিনিস। অব্যতিক্রমী বিপরীত জিনিস। অব্যতিক্রমী হচ্ছে যেটা ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে নির্ণায়কের মান যদি শূন্য হয়।
ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে এটাকে বলা হবে ব্যতিক্রমী, আর এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য না হয় সেটা হচ্ছে অব্যতিক্রমী। 13 নাম্বার হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স আমরা পাবো সেটাই হচ্ছে না সমস্যা নাই, আসলে ফার্স্ট পড়াবো। ফার্স্ট বলতে তোমাদের 6টা, আসলে শোনো 6টা চ্যাপ্টার তো টার্গেট করে পড়তে হবে, অর্থাৎ আমি যেটাতে বিশ্বাসী সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের এক জিনিস একবার ভালো করে শিখলে অনেক দিন বেশি মনে থাকে। ধরো অন্য কোনো চ্যাপ্টার, অন্য কোনো হচ্ছে বইয়ের তুলনায়, ধরো বায়োলজি বা হচ্ছে লিটারেচার টাইপের কোনো বইয়ের চেয়ে ম্যাথমেটিক্সের কোনো একটা থিওরি বা কোনো একটা ম্যাথের স্ট্রাকচার যদি একবার পড়ো তাহলে ওই অন্য চ্যাপ্টারের লিটারেচার বা ওই যে বায়োলজি বা হচ্ছে বাংলা এই ধরনের ইনফরমেশন হচ্ছে ম্যাথমেটিক্সের ইনফরমেশনগুলো খুব বেশি দিন এক্সিস্ট করবে তোমার মধ্যে। তো তুমি যদি একটু আস্তে ধীরে ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম মনে করো যে এটাই আমি ফার্স্টবার শিখতেছি, এটাই আমি লাস্টবার শিখতেছি, সেইভাবে যদি তুমি আগাও তাহলে আমি মনে করি যে তোমাদের ম্যাথ একবার পড়াতেই হয়ে যাবে। একবার পড়াতে বলতে এখানে 6টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে, আবার সেকেন্ড পেপারে আছে মনে হয় 6টা বা 7টা, 6টা, হ্যাঁ। তো 12টা চ্যাপ্টার আসলে খুব স্লোলি পড়লে হচ্ছে সর্বোচ্চ 6 মাস, সর্বোচ্চ 6 মাস, মানে একবারে স্লোলি পড়লে। আমরা যখন হচ্ছে ফার্স্ট টাইম পড়তাম, যখন মানে আমরা যখন পড়ছি তখন হচ্ছে 6 মাসে শেষ করা যেত, কিন্তু এখন যদি একটু বেশি ফাস্ট পড়া হয় তাহলে সর্বোচ্চ ধরো ক্লাস নিয়ে যদি শেষ করি তাহলে 1.5 মাস বা 2 মাসে শেষ করা যায়। অর্থাৎ প্রতিটা লেকচারের, প্রতিটা চ্যাপ্টারের জন্য যদি 12টা চ্যাপ্টার হয়, প্রতিটা চ্যাপ্টারে যদি 3টা করে লেকচার লাগে তাহলে 3 বারং 36টা ক্লাস লেকচার। আর তুমি যদি 36 দিন বসো 2 ঘন্টা বা 3 ঘন্টা